আর এই সমস্ত অতিক্রম করে মানুষ বেরোলেন, সব থেকে বড় কথা তাই, এবং মানুষ ভোট দিলেন। আবার বলছি, রেকর্ড সৃষ্টি করলেন। পরে প্রতিবেদন। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় হাসি মুখে ভোটদান। ৮ থেকে ৮০, দাদু ঠাকুমার সঙ্গে অষ্টাদশী নাতনি, উপচে পড়ল ইভিএম। ঘটপুকুর স্কুলে ভোট দিলাম, শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই, খুশি। সব ভালো ভোট হয়েছে, সবাই শান্তিতে ভোট দিয়েছে সব। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল 2011 সালে। পরিবর্তনে সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 84.46%। ভেঙে পড়ে গেছিল 34 বছরের বাম শাসন। ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর পতন ঘটেছিল। এখনো সিপিএম শূন্যের কেরও কাটাতে পারেনি। আর পরিবর্তনে সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার। ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল 2011 সালের ভোটের রেকর্ড। উপচে পড়ল ইভিএম। দুহাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ। প্রথম পার্সেন্টেজ অফ পোলিং, সেকেন্ড থিং হচ্ছে আপনার সিকিউরিটি। আমরা সন্তুষ্ট। বাড়ি থেকে বেরিয়েছি, ভোট দিয়েছি, বাড়িতে ঢুকেছি, কোনো রকম কোনো অসুবিধা বলে বুঝতেই পারি না। আর তাই প্রশ্ন এখন একটাই, এবারের ভোটে খড়কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এবার কে ভিক্টরি সাইন দেখাবে? এবারও নবান্ন থেকে ভিক্টরি সাইন, নাকি কার্যত আড়ালে অভিমানে পড়ে থাকা রাইটার্স ভবন থেকে পথ চলা শুরু হবে? পরিবর্তন না প্রত্যাবর্তন? তৃণমূলের হার নিশ্চিত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এ রাজ্যে সন্ধ্যে 7টা পর্যন্ত ভোট পড়েছে 91.66%। আর দু দফা মিলিয়ে সার্বিক ভোটদানের হার 92.47%। मैं बंगाल की महान जनता का आभार व्यक्त करता हूं कि वो अपने अधिकार के प्रति इतनी सजग है, बड़ी संख्या में वोटिंग कर रही है। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় দফায় বুধবার সকাল 9টা পর্যন্ত ভোট পড়ে 18.39%। সকাল 11টায় সেই হার দাঁড়ায় 39.97%। 61.11% ভোট পড়ে যায় দুপুর 1টা পর্যন্ত। দুপুর 3টেয় প্রদত্ত ভোটের হার দাঁড়ায় 78.68%। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 89.99%। শেষ অবধি সেই হার দাঁড়িয়েছে 91.66%। সব শেষ, খেলা শেষ। The ballots open and the results are out. You will see that Trinamool Congress will come back with a bigger and better majority. জেলাগুলির মধ্যে সন্ধ্যে 6টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 93.51%, দক্ষিণ 24 পরগনায় 91.8%, উত্তর 24 পরগনায় 91.75%, হুগলিতে 91.54%, নদিয়া 91.47%, হাওড়া 91.21%, কলকাতা উত্তরে 89.04%, কলকাতা দক্ষিণে 87.41% ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল, সেই ভবানীপুর কেন্দ্রে বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট পড়েছে 86.46%। খুব সুন্দরভাবে ভোট দিয়েছে, একদম নিশ্চিন্তভাবে, কোনো একদম ঝামেলা কোনো নেই, একদম সব পরিষেবা ভালো একদম। ভোট শেষ, সিদ্ধান্ত বাক্সবন্দি। বাক্স খুললে কে উচ্ছ্বাসে মেতে উঠবে? কোন রঙের আবিরে রাঙবে পশ্চিমবঙ্গ? তা দেখারই অপেক্ষা। এবিপি আনন্দ। দেখুন, আরও 3টে সংস্থার এক্সিট পোল এই মুহূর্তে আমাদের সামনে এসছে। আমি দ্রুত একবার সবগুলো গোড়া থেকে একবার দেখে নেব। চাণক্য স্ট্র্যাটেজিস্টের এক্সিট পোল, বিজেপিকে 150 থেকে 160টা আসন দেওয়া হয়েছে, তৃণমূলকে দেওয়া হয়েছে 130 থেকে 140টা আসন, কংগ্রেস পেতে পারে এই এক্সিট পোল অনুযায়ী 2 থেকে 4টে আসন, অন্যান্যরা পেতে পারে 4 থেকে 6টা আসন। আর এবার চাণক্যর ভোটের শতাংশের হিসেব, বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট, তৃণমূল পেতে পারে 40 থেকে 43% ভোট, কংগ্রেস পেতে পারে 3 থেকে 6% ভোট, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10%। এবার আসবো প্রজাপোলের এক্সিট পোল। প্রজাপোল বলছে বিজেপি এই রাজ্যে পেতে পারে 178 থেকে 208টা আসন,
তৃণমূল পেতে পারে 85 থেকে 110টা আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 5টা আসন। এরপরে আসবো ম্যাট্রিজের এক্সিট পোল। ম্যাট্রিজ বলছে বিজেপি পেতে পারে 146 থেকে 161টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 125 থেকে 140টা আসন, অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টা আসন। এবার ভোটের শতাংশের হিসেব ম্যাট্রিজ অনুযায়ী বিজেপি পেতে পারে 43% ভোট, তৃণমূল পেতে পারে 41% ভোট, অন্যান্যরা পেতে পারে 16% ভোট। এরপর পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 99 থেকে 127টা আসন, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টা আসন, বামফ্রন্ট পেতে পারে 2 থেকে 3টে আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 1টা আসন। এবার পোল ডায়েরির ভোটের শতাংশ হিসেব বলছে বিজেপি পেতে পারে 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট, বামফ্রন্ট পেতে পারে 7% ভোট, অন্যান্যরা পেতে পারে 2% ভোট। এবার আসবো পিপলস পালসের এক্সিট পোল। পিপলস পালস তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে 177 থেকে 187টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন, বামফ্রন্ট জোট হিসেবে পেতে পারে 0 থেকে 1টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন। এবার আসবো পি মার্কের এক্সিট পোল। পি মার্ক বলছে বিজেপি পেতে পারে 150 থেকে 175টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 118 থেকে 138টা আসন, অন্যান্যরা পেতে পারে 2 থেকে 6টা আসন। এরপরে আসবো নতুন সদ্য ইনক্লুশন জনমত পোলস। জনমত পোলসের এক্সিট পোল তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে। জনমত পোলস বলছে তৃণমূল পেতে পারে 195 থেকে 205টা আসন, বিজেপি পেতে পারে 80 থেকে 90টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন, বামফ্রন্ট পেতে পারে 0 থেকে 1টা আসন, অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5টা আসন। আর এবার জনমত পোলসের ভোটের শতাংশ হার কি বলছে? তৃণমূল পেতে পারে 50% ভোট। আই রিপিট, তৃণমূলকে জনমত পোলস দিচ্ছে 50% ভোট পেতে পারে এক্সিট পোলে বলছে জনমত পোলস। বিজেপি পেতে পারে 41% ভোট, কংগ্রেস পেতে পারে 3% ভোট, বামফ্রন্ট পেতে পারে 3% ভোট, অন্যান্যরা 3%। এবার আসবো আরেকটি নতুন ইনক্লুশন, এটা জেভিসির এক্সিট পোল। জেভিসি বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 138 থেকে 159টা আসন, বিজেপি পেতে পারে 131 থেকে 152টা আসন, কংগ্রেস পেতে পারে 0 থেকে 2টো আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 2টো আসন। আমি জেভিসিটা দিয়ে একটু শুভময়দার কাছে আসবো। মানে আমি বলছি কাগজে কলমে সম্ভব, কিন্তু এ যদি হয় পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন ইতিহাস লেখা হবে। এই রকম ফলাফল ইতিহাসে নেই, কারণ 72 সাল থেকে যা হয়েছে সবসময় আমরা দেখেছি 2/3 বেশি আসন যে দল জয়ী তারা জিতেছেন, এবং এরকম একটা ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে সরকারের যে স্থায়িত্ব এই নিয়ে প্রশ্ন উঠবে, ঘোড়া কেনা বেচা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেক্ষেত্রে অল্প কয়েকটা আসন কংগ্রেস, সিপিএম বা আইএসএফ যা পেয়ে যাবে তাদের নিয়েও কিন্তু খুব দড়ি টানাটানি হবে। কিন্তু অনেকগুলো তথ্যে আর কি তার আগেই যে সার্ভেটা দেখালেন সেটাতে দেখলাম যে ভোটের শতাংশ মাত্র 3% করে 3টে দলকে দেয়া তৃতীয় পক্ষ, এবং তাতেও কিন্তু 0 থেকে 2টি আসন। 3% ভোট কোনো একটি পক্ষ পেয়ে, বিশেষ করে কংগ্রেস আর খামবাম জোট তো আলাদা লড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 3% কখনো আসন হতে পারে না। সুতরাং কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে বিজ্ঞানসম্মতভাবেই গোলমাল হয়েছে, এবং এই জায়গাটা অস্বীকার করা যাবে। যে এই যে বারবার আপনি প্রশ্নটা তুলছেন না, যে এই রাজ্যে যখনই পরিবর্তন হয় বা কিছু সরকার তৈরি হয় একতরফাভাবে একটা আসন পেয়ে হয়, এটা তৃণমূলের ক্ষেত্রে এবারও সত্য হতে পারে। তৃণমূল এবারও 250 আসন পেতে পারে, কিন্তু বিজেপি কখনোই নিজেও দাবি করেনি। শুভেন্দু অধিকারী 170-77 বলেছে, অমিত শাহ বলেছে এরকম 170-80 এরকম পাবো। কারণটা সহজে তার কারণ এক্স্যাক্ট তাই, যদি বিজেপি ক্ষমতায় আসে, বিজেপি ওই 150, 140, 150 আসন পেয়েই ক্ষমতায় আসবে, এটাই ফ্যাক্ট। কারণ বিজেপির যে ডোমাইন, যে এলাকা, তাতে প্রতি 3 জন ভোটারের মধ্যে 1 জন ভোটারকে ওরা অ্যাড্রেসই করে না। তবে 2 জন ভোটারের মধ্যে পোলারাইজেশন করতে হবে।
আরও পরিষ্কার সংখ্যাগত জায়গা থেকে যদি বলি 74টা আসন আছে সংখ্যালঘুদের, যেখানে 40% উপর সংখ্যালঘুরাও আছেন, সেখানে বিজেপি ছেড়ে দিয়ে কথাই বলে এবং বিজেপি সাইলেন্ট পোলারাইজেশন যদি হয় তাহলে এক্ষেত্রেও একতরফা হতে পারে। আবারও আপনাকে বলছি সুমন, এক্ষেত্রে আসামে হয়নি। আমি আপনাকে আবারও বলছি না, আসামে আপনি একটা মাথায় রাখবেন, আসামে মুসলিম এলাকাগুলোতে কিন্তু বারবার দেখা যাচ্ছে যে ইউডিএফই জয়ী হচ্ছে, যে যার জন্য আসামের মুখ্যমন্ত্রী ওপেনলি ডায়াস থেকে বলে আমার মুসলমান ভোট লাগবে না। একদম না, এবার আমি আপনাকে বলছি যে তার ফলে বিজেপি ক্ষমতায় আসলে, তার মানে বিজেপি ক্ষমতায় আসলে বিজেপির নেতারাও জানেন যে তারা 170 ম্যাক্সিমাম তাদের লিমিট আছে। তার মানে আমাদের একতরফা ভোটে বিজেপি ক্ষমতায় আসবে এরকম নয়। তৃণমূল কংগ্রেস একটা, আমি আপনাকে বলছি রেজাল্ট কি হবে তার থেকেও বড় কথা, পশ্চিমবাংলা বিধানসভা কিন্তু এবার একটা শক্তিশালী বিরোধী দল পাবে, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আমি পশ্চিমবাংলা বিধানসভা কেবলমাত্র তৃণমূল আর বিজেপি পাবে তাও নয়, আমি পরিষ্কার বলছি এই বিধানসভা কংগ্রেস দলের প্রতিনিধি পাবে, এই বিধানসভা বামেদেরও একজন প্রতিনিধি পেতে পারে, এই বিধানসভা এসডিপিআই এর মতন একটা প্রতিনিধি পাওয়ার সম্ভাবনা আছে। ফলে আপনাকে পরিষ্কার করে বলছি যে অ্যাটলিস্ট পশ্চিমবাংলার মানুষ হিসাবে একটু আশ্বস্ত হচ্ছি যে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে, যে জিতুক না কেন, সেটা আমাদের কাছে খুব কাম্য। এবং আপনাকে আরেকটা জিনিস আমি খুব পরিষ্কার করে বলছি, এই যে সার্ভেগুলো যত আপনি দেখাচ্ছেন, এরা কিন্তু কেউ মানে নির্দিষ্ট করে জানে না যে এই মানে স্যাম্পল দিয়ে এটা কোনো মতেই বোঝা যাবে না সুমনদা যে এসআইআর এর ইম্প্যাক্টটা কি পড়েছে। এসআইআর এর ম্যাথমেটিক্স ধরে যারা এই সার্ভেটার রেজাল্ট দেখাচ্ছে তারা বিজেপিকে দেখাচ্ছে যে জয়ী হচ্ছে, আর যারা মানে কেমিস্ট্রির উপর ভিত্তি করে অর্থাৎ মানুষের রিয়াকশন বা তৃণমূলের ন্যারেটিভের উপর ভিত্তি করে ওয়েটেজ দিচ্ছে, তারা তৃণমূলকে দেখাচ্ছে একতরফাভাবে তৃণমূল জয়ী হবে। ফলে এসআইআর এর ইম্প্যাক্ট আমি আপনাকে বলছি, আমার সহকর্মী একাধিক তারা মানে কিন্তু মানে রীতিমতন মানে দোদুল্যমান যে তারা এসআইআর এর এক্সাক্ট ইম্প্যাক্টটা কি হয়েছে। এবং আমি যোগ করব যে এসআইআর এর ইম্প্যাক্ট আদৌ একস্তরীয় বা একমাত্রিক কিনা, এক রকম কিনা গোটা রাজ্য জুড়ে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এবং সেইখানেই আমি আবার বলছি এক্সিট পোলের কাজটা কিন্তু ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। তবে হিন্দু পোলারাইজেশন হলে কি হয়, মানে যখন হয় না তখন কংগ্রেস জিতত, আসামে সেটা দেখিয়ে দিয়েছে। আমি ভালো খারাপ ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, কিন্তু একেবারে পরিসংখ্যানের বাস্তবতা সেই দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেবজিৎ, দেখো এখানে মানুষ না, একটা তো তোমাদের মানতে হবে, তোমরা রেসটা লড়াইটা শুরু করছো কিছুটা পিছনে থেকে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে 64 থেকে 74টা আসনে একেবারে সংখ্যালঘু ভোট ডমিনেট করে, এটা ঘটনা। এবং এটাও ঘটনা দুর্ভাগ্যজনক হলো সংখ্যালঘু মুসলমান এখনো পর্যন্ত বিজেপিকে খুব ঢালাও ভোট দিয়ে ওঠেনি আগের নির্বাচনগুলোর নিরিখে। কিন্তু আমরা এটা বলছি না, বুকে টানতে গেলেও একটা কাছাকাছি যেতে হয় দুপক্ষকেই, সেই জায়গাটা একটা সমস্যা থাকে। কিন্তু মুশকিলটা হচ্ছে নিরন্তর আমাদের বিরুদ্ধে প্রচার, এবং আমরা একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে, ধরো আমি দেবজিৎ সরকার, আমি বিজেপি করি, তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সারাদিন ধরে ভেবে যাই যে মুসলমানদের ঘর পুরুক, মুসলমানদের ক্ষতি হোক, এরকম কিন্তু কখনোই নয়। এরকম আমাদের ন্যারেটিভ নয়। গোটা দেশের মন্ত্রিসভা চলছে একজন সংখ্যালঘু প্রতিনিধি ছাড়া, সেটা একটা আমি বলছি, একজন সাংসদ নেই, মন্ত্রী বাদ দাও, সাংসদ নেই। এর উত্তরটা তো দিতে দেবে, এর উত্তরটা দিতে দাও। এই যে সংখ্যালঘুদের ছাড়া মন্ত্রিসভা চলছে, সংখ্যালঘুদেরও তো দায় যে তাদের যারা প্রতিনিধি বিজেপির তরফ থেকে যতদিন দেওয়া হয়েছে তাদেরকে আমি বলছি যখন আমি বাদশাহ আলম, আমরা বারবার টিকিট দিয়েছি, বারবার দাঁড় করিয়েছি। আমি আবার বলছি এখানে যারা তাদেরকে এখানকার সংখ্যালঘুরা কি জিতিয়েছেন বিজেপির প্রার্থী হিসেবে? তারা শুধু সন্দেহ করেছেন, এমনকি মুসলমান হওয়া সত্ত্বেও বিজেপি। তোমরা টিকিট না দিলে কি করে? আবারও বলছি বাদশাহ আলমকে তো আমরা টিকিট দিয়েছিলাম, বাদশাহ আলমকে তো আমরা টিকিট দিয়েছিলাম। বাদশাহ আলমকে যে টিকিট দিইনি তা তো নয়, কিন্তু বাদশাহ আলমকে কি জিতিয়েছিলেন এখানকার সংখ্যালঘুরা? তারা ভেবেছিলেন বাদশাহ আলম বিজেপির টিকিটে দাঁড়িয়েছে, সে সংখ্যালঘুদের জন্য কোনো কিছু করবে না। অন দ্য কন্ট্রারি, যখনই না না আমি আবারও বলছি সেই সময় তো সব জায়গাতে সেই সময় কেন এখনো যারা এটা আমাকে শেষ করতে দিন, যেখানে আজকে এত সংখ্যালঘু প্রেম এবং সিলেক্টিভ সেকুলারিজমের দোকান যারা খুলে বসে থাকেন বিশ্বনাথ দা, তারাও হিম্মত আছে
যে বাম দল কিংবা কংগ্রেসীরা অন্য কোনো সংখ্যালঘু জায়গায় কোনো হিন্দু প্রার্থীকে দেবা কিংবা একদম ভুল কথা বোঝাবেন, একদম বোঝাবেন বাবু, আর কোথাও কোনো বোঝাতে পারবেন না। এমনকি মোহাম্মদ সেলিমকে আপনি দাঁড়াতে হয়েছে সংখ্যালঘু এলাকা থেকে, মোহাম্মদ সেলিমকে আপনি দাঁড়াতে হয়েছে সংখ্যালঘু এলাকা থেকে, আর দাঁড়াতে হয়েছে এবার একটা সংখ্যালঘু এলাকা থেকে। কোনদিন 80% মাইনরিটি কনস্টিটিউয়েন্সি, সেখানে প্রণব মুখার্জির মতো একজন ব্রাহ্মণকে আমরা সেখানে জিতেছি। একটা দুটো উদাহরণ ছাড়া জায়গা জুড়ে 62% দুটো উদাহরণ মুসলমান সেখানে আমি দেখুন, আমি একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে তোষণ, আবার বলছি তোষণ এবং শোষণ দুটোই সমান খারাপ। আমি দ্রুত একবার আপনাদের সামনে এই মুহূর্তে ভাঙড়ের ছবিটা, আমি একেবারে বিষয়ে ফিরতে চাইছি। আজকের ভোট, ভাঙড়ের ছবিটা কিন্তু পাল্টানো ছবি, আমি দ্রুত একবার দেখাবো, তারপর এই আলোচনায় আবার আসবো। দেখুন, ভয়, সন্ত্রাস, বোমা, গুলি ও খুনোখুনি, এতদিন ভোট মানেই এই ছবিগুলো চেনা ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। কলকাতা পুলিশের অধীনে আসার পরও ছবিটা বদলায়নি সেভাবে। এমনকি সম্প্রতি বিস্ফোরণ, বোমা উদ্ধারের ঘটনাও ঘটেছে এই ভাঙড়েই। তদন্ত করছে এনআইএ। তবে বুধবার দেখা গেল এক অন্য ভাঙড়কে। প্রতিবার যে কোনো নির্বাচনকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পরে বোমা, চলে গুলি, খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে এই ভাঙড়েই নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে সেই উত্তপ্ত ভাঙড় কিন্তু একেবারে শান্ত। একদম নিশ্চিন্তায় ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। খুশি এবারে ভোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি। নিজের মত প্রকাশ করতে, নিজের মতে ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে এবং নিরাপত্তার ব্যবস্থা খুব ভালো ছিল, যার ফলে সাধারণ ভোটকর্মী থেকে শুরু করে সাধারণ জনমানুষের মধ্যে এবার একটা সাহস ছিল। সবাই হাসি মুখে ভোট দিতে এসেছে এবং হাসি মুখে ভোট দিয়ে বেরিয়েও গেছেন, সবাই খুশি। তবে উৎসবের আমেজের মধ্যেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কখনো ক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, কখনো হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও আইএসএফ এর কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালালো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী প্রাণগঞ্জের দিঘিরপাড় এলাকায় 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে তাকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তাদেরকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 23 এদেরকে ভোট দিতে দেয়নি, 2024 এদেরকে ভোট দিতে দেয়নি, 26-এ সুযোগ পেয়েছে। অ্যাকচুয়াল ভাঙড় এটাই, বোম, গুলি, পিস্তলকে চাই না। শওকত মোল্লার বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ? দেখুন, আর নতুন করে বলতে লাগবে না, উনি আসার পরই তো ভাঙড়ে হিংসা শুরু হয়েছে, ওনার দলের লোকরাই তো করছে। এদিন জাগুলগাছিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নওশাদ সিদ্দিকী। খুঁজে পাওয়া যায় না, মারবে নাকি? মারবে নাকি? মারো দুগা, চর্বি জমে যাচ্ছে নাকি? হ্যাঁ, চর্বি জমে যাচ্ছে, মারবে দুগা, মারবে নাকি? শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ফাঁকা হচ্ছে। হ্যাঁ, জাগলগাছি অঞ্চলে আমি প্রায় 30 লাখ টাকার কাজ করেছি, প্রায় 30 লাখ টাকার কাজ করেছি। জয় বাংলা স্লোগান যখন দেয় তখন বিজেপির নেতারাও তাদের একটু কষ্ট হয়। স্বাভাবিকানে বিজেপির সবচেয়ে বড় দালাল এই বাংলাতে যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, তার ভাই আব্বাস সিদ্দিকী। পিছনে দরজা দিয়ে যারা বিজেপিকে এখানে ঢোকাতে চায়। ইতিমধ্যে ভাঙড়ের দুটি ঘটনা তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে। ভোটের দিনও সেখানকার ঘটকপুকুরে রাস্তায় নামতে দেখা গেছে এনআইএর টিমকে। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কিছুটা পাল্টানো ছবি তো দেখলাম, কিন্তু নম্বরও তো পাল্টালো। যে বিশ্বনাথ চক্রবর্তী প্রথম দফা ভোটে 5 দিয়েছিলেন ইসিকে, আজকে একেবারে সরাসরি +3 8 দিয়েছেন বিশ্বনাথ দা। কেন? একদম কেন তো ব্যাখ্যা আপনারা দিলেন। আমার কাছে ইম্পর্টেন্ট হলো যে শেষ পর্যন্ত আমি আরো 2 নম্বর দিলাম না কেন। 2 নম্বর দিলাম না তার কারণ আজকে নিয়ে 5 জন প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে। আজকে নিয়ে অন্ততপক্ষে 20 জায়গায় ভোটারদের আসতে বাধা দেওয়া হয়েছে। আজকে নিয়ে বহু জায়গায় মানে প্রার্থীরা যখন মুভমেন্ট করেছে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে, সেন্ট্রাল ফোর্স অনেক পরে রিয়াক্ট করেছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আমি না দেওয়ার পেছনে ডিসিআরসিতে মানে যেখানে ভোটকর্মীরা ভোটের সামগ্রী নিয়েছে
এত অব্যবস্থা, যারা ভোট কর্মী আছেন আমার কথা শুনছেন তারা জানেন, এবং তাদের টাকা নয়ছয় হয়েছে এই অভিযোগ তারা করেছেন, যে তাদের যা টাকা পাওয়ার কথা ছিল, একজন প্রিসাইডিং অফিসারের যা বরাদ্দ ছিল, একজন পোলিং অফিসারের যা বরাদ্দ ছিল, তাদের অনেকেই অভিযোগ করেছেন, ক্ষোভও দেখিয়েছেন, আপনারা ক্যামেরায় সেটা দেখিয়েছেন যে তারা সেই টাকা পায়নি। আরেকটা হলো যে খুব আমি দেখুন, একটা ইলেকশনের শেষ পর্যন্ত সমস্ত কিছু নিয়ন্ত্রণ সংবিধানের 324 নম্বর ধারা অনুসারে ইলেকশন কমিশন। না, আমার আরেকটাও খারাপ লেগেছে, ধরুন আমি যখন ভোট দিতে গেছি, বাইরে তো ভিতরে ভোট কর্মীরা মোটামুটি, তাও এখানে মানে কিন্তু 5 স্টার ফেসিলিটি নয়, স্টার ফেসিলিটি নয়, নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিয়েছেন। বিএলওরা যারা প্রথম মুহূর্ত থেকে ভিত্তি হিসেবে কাজ করলেন, তারা বাইরে বসে আছেন, ওই বুথের বাইরে খোলা আকাশের নিচে বেশিরভাগ জায়গায়। এটাও কিন্তু একেবারে ভালো লাগে। এবং বহু স্কুলগুলোতে মানে বাথরুম ঠিকমতো নেই, তাদের যে কি কষ্ট হয়েছে বহু জায়গাতে। এবং আমি আপনাকে বলতে চাই আরেকটা জিনিস, এটা হলো যে দেখুন, শেষ পর্যন্ত ইলেকশন কমিশনের দায়িত্ব কিন্তু পুরোপুরি হলো একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা। প্রথম দিন থেকে আপনাকে বলেছিলাম যে এ রাজ্যে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত সেটাই দুর্ভাগ্য হলেও সেটা সত্যি হলো, সেইটা একটা বড়। এবং ফাইনালি আমি বলবো যে যতটা শান্তিপূর্ণ নির্বাচন হলো, রক্তহীন নির্বাচন হলো, অবাধ নির্বাচন হলো, সবাই ভোট দিল, এটা আগামী কয়েক মাস পরে পুরসভা নির্বাচন হবে, কলকাতা সমেত 100-র উপর পুরসভা নির্বাচন হবে। যেই সরকারে আসুক, অরূপরা যদি আসে অথবা যদি দেবজিৎরা আসে, তারা যাতে এই নিদর্শনটা মাথায় রাখে। সেদিন জানি চিৎকার করে বিশ্বনাথ চক্রবর্তীকে না বলতে হয় ভোট লুট হচ্ছে কেন, প্রার্থীকে মনোনয়ন দিচ্ছ না কেন, কেন ভোট লুট করছে, এই কথাটা জানি বলতে না হয়। একদম। আমি ছোট্ট কথা, মানে ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে যখনই আলোচনা হচ্ছে তখন কিন্তু বারবার 27 লক্ষ সহনাগরিকের কথা আসবে, এবং ট্রাইব্যুনালে কিন্তু এ পর্যন্ত যা তথ্য এসছে, যাদের কথা নিয়ে আলোচনা হয়েছে, তাদের 99% নাম কিন্তু ফেরত এসেছে। তাহলে এই 27 লক্ষ নিয়ে আগামী দিনে রাজনৈতিক দলগুলো কি ভাবছেন, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এক্স্যাক্টলি যে ফিগারটা আমি বলতে চাইছিলাম সেটা সময় কিছুটা বলেছেন। সেকেন্ড ফেজে, প্রথম ফেজে 139 জনের নাম উঠেছিল, সেকেন্ড ফেজে 1474 জনের শুনানি হয়েছে, তার মধ্যে 1468 জনের মানুষের নাম উঠেছে, অর্থাৎ 99.4% মানুষের নাম উঠে গেছে, প্রত্যেকে বৈধ নাগরিক সুমন। তাহলে এই 27 লক্ষ যাদের বাদ দেওয়া হলো ডেলিভারেটলি ভোট প্রসেস থেকে, তাদের মধ্যে মেজরিটি হচ্ছে বৈধ ভারতীয়। আজকে এই যে বলা হচ্ছিল না এসআইআর এর প্রভাব পড়বে, এটা শুধু সিঙ্গেল ডাইমেনশনাল না, এটা মাল্টি ডাইমেনশনাল। যেই মানুষদের অসভ্য প্রক্রিয়ায় ভোটের অধিকার থেকে বাইরে রাখা হলো, সেই মানুষের একেবারে তোমাদেরও দায়ী করেছেন, একেবারে সমানভাবে ইসির সঙ্গে, কমিশনের সঙ্গে তোমাদেরও রাজ্য সরকারকে দায়ী করেছেন। একেবারে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট পড়ে শোনাবো না সুপ্রিম আমি একটা কথা বলি শুনুন, একটা জিনিস, সুপ্রিম কোর্টের বিচারপতি তো এরকমও বলেছিলেন যে একটা ভোটে ভোট দিতে না পারলে কি যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন নাকি যে ভিডিও অফিসে আগুন লাগিয়ে দিতে হবে? একটা ভোটে ভোট দিতে না পারলে কি যায়? এই জায়গায় লেটস এগ্রি, মানুষের ভোটাধিকার ছেলে কথা নয়। কিন্তু আমি বলছি আবার 26-এর কথায় আসি। আমার এক সহকর্মী, আপনারা চেনেন তাকে, অর্ণব, ও লিখেছে যে পরবর্তী বহু বছর হয়তো লোকে বলবে সেই 26-এ যেমন ভোট হয়েছিল। আমি বলছি এইটা যেন নজির হয়, এটা আবার ওই 11-র মতো, সেই 11-তে ফেয়ার ভোট হয়েছিল, তারপরে 15 বছর ধরে বলতে হলো 11-ই যেমন হয়েছিল, সেরম যেন না হয়। 26টা যেন একটা সূচনা হয়, 26টা একটা সুপ্রভাত হয়, যে 26-এর পর আমাদের ভোট এইরকমই হয়, বুক ফুলিয়ে যেমন অন্য রাজ্যগুলো বলে কোথায় ভোট সন্ত্রাস হতো না, সব জায়গায় এখন একেবারে সন্ত্রাসহীন ভোট হয়। আমরা চাই পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক এইটা যেন নজির হয়, আর এইটাই ভবিষ্যৎকে পথ দেখায় যে ভোট পশ্চিমবঙ্গেও এই রকম ভয়মুক্ত এবং সন্ত্রাসমুক্ত হতে পারে। সমীরদা, শুধু সন্ত্রাসমুক্ত নয়, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাই এবং সেখানে ভোটও দেখেছি, আমি নিজে তো দেখেছি। কোথাও এরকম বড় বড় কাট আউট, দু একটা রাজ্য ছাড়া, এরকম পোস্টারিং, এরকম দেওয়াল লেখা, এক মিনিট আমার বলতে দেন না ভাই, আমি বলিনি খালি তৃণমূল করেছে, আমি একবারও বলিনি। সমস্ত রাজনৈতিক দলগুলো যে অসভ্যতাটা করে সেটা একটা শহরে, আমাকে বলতে দাও না ভাই, তুমি তোমার সময় বলেছো, সভ্য শহরে এটা অত্যন্ত দৃষ্টিকটু, এবং যে ভাষায় বক্তৃতা দেওয়া হয় সেই ভাষাগুলো টেলিভিশন এবং মিডিয়া, তোমার মাস মিডিয়াতে সবাই, সমস্ত বাচ্চারাও দেখে, তারা কেউ শালীনতাটা মিনিমাম বজায় রাখেন না।
এবং আমরা বাঙালিরা দুপক্ষে মিম হয়েছে ভাবুন তো। আমি জানি, যেটা নিয়ে আলোচনা, যেটা নিয়ে মানে সমালোচনা প্যাকেজ করা যায়। আমি বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মিমটা হচ্ছে, আমি দেখেছি, এটাকে কখনো সমর্থন করি না। অশ্লীল এবং তাদের সত্যি সত্যি প্রচন্ড পানিশমেন্ট হওয়া দরকার, যারাই করুক। ইসি কি অ্যাকশন নিয়েছে? এক মিনিট। তো আমার কথাটা অন্য। সত্যিকারের যদি একটা সুস্থ ভোট করতে হয়, তাহলে সব দিকটা দেখাও। প্রথমেই নিয়ম করে দেওয়া উচিত এই ধরনের পোস্টারিং হবেই না, দেওয়াল লিখন করা যাবে না। একটা লোক তার কষ্ট করে পয়সা, আজকের দিনে একটা বিল্ডিং রং করতে গেলে কত টাকা লাগে আমরা প্রত্যেকে জানি, যারা এই প্রোগ্রামটা দেখছেন তারাও প্রত্যেকে জানেন। তিনি শখ করে একটা বিল্ডিং বা অনেক কষ্ট করে রং করলেন, দেওয়ালে এসে লিখে দিলেন অমুক ইসেকে অমুক চিহ্নে ভোট দিন। না, তাহলে তুমি ভাই, তুমি তো তুমি আমার পাড়ায় থাকো, দেখিয়ে দেবো। এক মিনিট, আমি তোমার পাড়ায় দেখিয়ে দেবো, আমার পাড়ায়, তোমার পাড়ায় দেখিয়ে দেবো। দ্বিতীয় দেখো, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই যে অসভ্যতামগুলো হয়, এগুলো কোথায় কোথায় হয়? খালি বাঙালি অধ্যুষিত রাজ্যগুলোতে। আমি একদম দুঃখের সাথে বলছি, আমাদের পশ্চিমবাংলায়, ত্রিপুরায়, আমি ওপার বাংলাটা অন্য একটা রাষ্ট্র, সেখানেও হয়। অর্থাৎ বাঙালিরা এত বুদ্ধিমান আমরা বলি, এত বলি আমরা যে শিল্পকে ভালোবাসি, এত বলি যে আমাদের মানে আমরা ভীষণ সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ড করি, তার প্রমাণ আমরা যেটা দিই সেটা লজ্জার, দুঃখের। আমি বলছি এগুলো বন্ধ হওয়া উচিত, নাহলে ভোটকে সুষ্ঠু বলা যায় না। আমি দুটো কথা বলতে চাইছি। যেমন এখানে বলছেন যে পারমিশন নিয়ে লেখা যায় না, আমার বাড়িতে গেলে আমি দেখাতে পারবো যে পারমিশন নেওয়া হয়নি, কিন্তু লেখা হয়েছে। কমপ্লেনের স্ট্যাটাসটা দেখেন। আমি সাধারণ মানুষ কমপ্লেন করবে এই ক্ষমতাশালীদের বিরুদ্ধে। দ্বিতীয় ব্যাপার আর একটা যেটা আমি বলতে চাইছিলাম, প্রার্থী দেওয়া নিয়ে আপনারা বলছিলেন। আমি বলছি যে কোনো একটা রাজনৈতিক দল যদি বোঝে যে আমি মুসলমান প্রার্থী দিলে তারা জিতবে এবং আমি ক্ষমতায় আসবো, তারা সেই প্রার্থী দেবেন। অপরপক্ষে যাদের প্রার্থী দেওয়ার কথা বলা হচ্ছে, তেমনি যে দল প্রার্থী দেবেন সেই দলের নেতাদের কথাবার্তাটা এমনভাবে বলতে হবে যাতে যিনি দাঁড়াবেন তিনি মনে করেন যে ওই দলে দাঁড়ালে আমি জিতব। আর একটা কথা আমি বলতে চাই, দেখুন আমার বাড়ি মুর্শিদাবাদ, যেখানে 2/3 লোক মুসলমান। সেখানে একটা উদাহরণ এসছে, আমাদের রাজ্যে কিন্তু আপনি 47 সালের পরে বলছি, এরকম উদাহরণ পাবেন যে মুসলমান প্রধান এলাকায় হিন্দু প্রার্থী দাঁড় করানো হয়েছে, তারা জিতেওছে। কিন্তু এরকম উদাহরণ দেখাতে পারবেন না যে হিন্দু প্রধান এলাকা, সেখানে মুসলমান প্রার্থী দাঁড় করানো হয়েছে এবং জিতেছে। কে বলেছে? আমাদের বাড়ির পাশে সোনারপুর উত্তর, অধিকাংশ হিন্দু প্রধান এলাকা, যে আমাদের 3বার এমএলএ ফিরদৌসী বেগম। আপনি না জেনে শুনে কি উল্টোপাল্টা কথা বলছেন? জঙ্গিপুর, যেখানে প্রণব মুখোপাধ্যায় মুসলমান প্রধান এলাকা, প্রণব মুখোপাধ্যায়কে নির্বাচিত করেছেন। আচ্ছা, বেশ 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 একাধিক নজিরবিহীন ঘটনা যা যা ঘটলো পরপর দেখাবো আপনাদের সামনে। দেখুন, কথা হচ্ছে যে পরিবর্তন না প্রত্যাবর্তন। এখন ঝড় বৃষ্টি হচ্ছে, এটা নিয়েও বিভিন্ন চর্চা শুরু হয়েছে যে এটা কিসের দ্যোতক, পরিবর্তনের নাকি প্রত্যাবর্তনের আমরা জানি না, কিন্তু এক্সিট পোল কি বলছে। আবার বলছি, ফাটকা বাজার নয়, এক্সিট পোল কখনো ভুল কখনো ঠিক। কিন্তু এই মুহূর্তে যারা এসছেন, একটার পর একটা সংস্থা তাদের ডেটা যোগ করছে। আমি দ্রুত একবার প্রত্যেকটা সংস্থা পরপর দেখে নেব। চাণক্যর এক্সিট পোল বলছে যে বিজেপি পেতে পারে 150 থেকে 160টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 130 থেকে 140টা আসন, কংগ্রেস পেতে পারে 2 থেকে 4টে আসন, অন্যান্যরা পেতে পারে 4 থেকে 6টা আসন। চাণক্যর ভোটের শতাংশ কি বলছে? চাণক্য বলছে বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট, তৃণমূল পেতে পারে 40 থেকে 43% ভোট, কংগ্রেস পেতে পারে 3 থেকে 6% ভোট, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10% ভোট। এরপর যাব প্রজাপোলের এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 178 থেকে 208টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 85 থেকে 110টা আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 5টা আসন। এরপরে দেখব ম্যাট্রিসের এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 146 থেকে 161টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 125 থেকে 140টা আসন, অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টা আসন। আমি ম্যাট্রিসের এইবার ভোটের শতাংশের হিসেবে আসবো। ম্যাট্রিস বলছে তাদের এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে 43% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, অন্যান্যরা পেতে পারে 16% ভোট।
এরপর পোল ডায়েরির এক্সিট পোল। পোল ডায়েরি বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 99 থেকে 127টা আসন, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টা আসন, বামফ্রন্ট পেতে পারে 2 থেকে 3টে আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 1টা আসন। এবার পোল ডায়েরির ভোটের শতাংশ হিসেব বলছে বিজেপি পেতে পারে 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট, বামফ্রন্ট পেতে পারে 7% ভোট, অন্যান্যরা পেতে পারে 2% ভোট। এরপরে দেখব পিপলস পালসের এক্সিট পোল। পিপলস পালস বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 177 থেকে 187টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন, বামফ্রন্ট পেতে পারে 0 থেকে 1টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন। এবার দেখাবো যে পি মার্কের এক্সিট পোল। পি মার্ক বলছে বিজেপি পেতে পারে 150 থেকে 175টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 118 থেকে 138টা আসন, অন্যান্যরা পেতে পারে 2 থেকে 6টা আসন। এরপরে দেখাবো আপনাদের জনমত পোলসের এক্সিট পোল। জনমত বলছে তাদের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 195 থেকে 205টা আসন, বিজেপি পেতে পারে 80 থেকে 90টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন, বামফ্রন্ট পেতে পারে 0 থেকে 1টা আসন, অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5টা আসন। এবার আসবো জনমত পোলসের পার্সেন্টেজ। ভোটের শতাংশ হিসেবে তৃণমূল কংগ্রেস পেতে পারে 50% ভোট, বিজেপি পেতে পারে 41% ভোট, কংগ্রেস পেতে পারে 3% ভোট, বামফ্রন্ট পেতে পারে 3%, অন্যান্যরা 3%। এবার দেখাবো জেভিসির এক্সিট পোল। জেভিসি বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 138 থেকে 159টা আসন, বিজেপি পেতে পারে 131 থেকে 152টা আসন, কংগ্রেস পেতে পারে 0 থেকে 2টো আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 2টো আসন। হ্যাঁ, ক্ল্যারিফাই করতে চাই হ্যাঁ, যে যদি মানে এসআইআর এর কেমিস্ট্রিটা কাজ করে, তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে যে আমরা অনেক বড় আসন নিয়ে জয়ী হব, সেই সম্ভাবনা কিন্তু আছে। মানে তৃণমূল কংগ্রেস 200-র উপর ক্রস করতে পারে, কিন্তু বারবার আমি আর্গু করছি যে বিজেপির যে এলাকা, সেই কনটেক্সটে বিজেপি কিন্তু যে ফিগারগুলো দেখানো হচ্ছে যে 140 থেকে 160-এর মধ্যে, ওরকমই একটা সংখ্যা কিন্তু সম্ভাবনা আছে। আপনি বারবার বলছেন যে আসামের ক্ষেত্রে কি হয়। আসামের ক্ষেত্রে যেহেতু 5টা জেলার মধ্যে মুসলিমরা মানে একসাথে কনসলিডেট আছে, ফলে ওখানে কিন্তু মানে প্রায় 30টার মতন আসনে কার্যত বলা যায় বিজেপি কোনোবারই জেতে না। ওই জন্য বিজেপি বলে আমরা 90 পাবো, 100 পাবো, এইসব বলে। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাইছি যে নবান্নে আমাদের রাজধানী হবে, মানে রাজধানীর প্রধান কেন্দ্র নবান্ন হবে না রাইটার্স বিল্ডিংয়ে ফিরে আসবে, এটা কিন্তু অনেকটাই নির্ভর করবে এসআইআর এর প্রপার ইম্প্যাক্ট যারা অ্যাসেস করতে পেরেছেন তাদের উপর। শুধুমাত্র স্যাম্পল স্টাডি করে এবারের কিন্তু এক্সিট ফলাফল মেলানো যাবে না, যদি না আমি প্রপারলি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির মানে যে ইয়েটা মানে মাইক্রো কনস্টিটিউয়েন্সি ধরে যদি আমি একবার শুধু 2টো তথ্য আপনাদের দেব। একটা হচ্ছে অ্যাক্সেস মাই ইন্ডিয়া জানিয়েছে যে তারা আগামীকাল তাদের এক্সিট পোলের ডেটা সামনে রাখবে। 1, 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, সব থেকে বড় খবর যে ফলতায়, গোটা ফলতায় রিপোল চাইল রাজ্য বিজেপি। আই রিপিট, প্রধান বিরোধী দল বিজেপি তারা দাবি করছে গোটা ফলতায় পুনর্নির্বাচন করতে হবে। আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, তার মানে তো পুষ্পার কাছে সিংহম হেরে গেল, ব্যাপারটা এরকম নয়। আমরা বারবারই বলতে চেয়েছিলাম যে একটা ঠিকঠাক ভোট হোক। ফলতাতে যে কার্যত যে ডায়মন্ড সিস্টেম চালু করেছিলেন উত্তরাধিকারী, তোমরা পোস্ট করছো স্টিকার মারা, সেই উত্তরাধিকারী যে ডায়মন্ড সিস্টেম চালু করেছিলেন, হরিণডাঙ্গার মাঠ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, হরিণডাঙ্গার গলিটাতেই একদম পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। যে তুমি মানবে যোগীর রাজ্য থেকে একজন আইপিএস অফিসারকে তুলে এবং তিনি গত 24 ঘন্টা বা 30 ঘন্টা যেভাবে মিডিয়া অ্যাটেনশন পেলেন, তার মানে তো ফলতায় আলটিমেটলি এই রিগিং মেকানিজমের কাছে তিনিও ব্যর্থ হলেন। আমার কথা হচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা বা আমাদের কথা হচ্ছে যে নির্বাচন কমিশন ব্যাঘ্র মানবেন নাকি সিংহ মানবেন নাকি জিরাফ আনবেন কি জেব্রা আনবেন, দ্যাটস নট দ্য ম্যাটার। আমাদের কথা হচ্ছে মানুষকে
ফ্রিলি ভোট করতে দিতে হবে। সেটাতে কেউ স্টিকার লাগিয়ে দেবে, দেখতে পাবে। তার কারণ দুদিকেই আমার অত্যন্ত স্পষ্ট বক্তব্য আছে। আমি ফলতায় শুধু ছবিটা একবার আপনাদের মনে করিয়ে দিই, যারা ভুলে গেছেন আরেকবার মনে করিয়ে দিই। কোথাও একেবারে শান্তির ভোট, কোথাও বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তি, কোথাও দুই হেভিওয়েটের দ্বৈরথ, স্লোগান হাতাহাতির জোগাড়, পুলিশের লাঠিচার্জ, কোথাও ফিল্ডে উত্তরপ্রদেশের সিংহাম অফিসার। উল্টো দিকে ভোট মিটে যাওয়ার পর রাস্তায় স্বঘোষিত পুষ্পা অর্থাৎ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আরও জমে উঠল লড়াই, এর মধ্যে রেকর্ড ভোট পড়ল। নানা দলের গলায় নানা দাবি শোনা গেল। মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। মুখ্যমন্ত্রীর গলায় আবার উল্টো সুর। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়েছে। কল্যাণী তুমি দেখো পুরো রানাঘাট থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে একেবারে বনবা বাগদারুল বেলটা। ভবানীপুরে ছিল মহাদৈরথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী। আর দক্ষিণ 24 পরগনার ফলতায় কার্যত প্রেস্টিজ ফাইট ছিল সিংহাম আর পুষ্পার। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। একদিকে যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ বলে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা, অন্যদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। একজন দিনভর কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, আর একজন সকাল থেকে বিকেল পর্যন্ত পার্টি অফিসের ভেতরে বসে পরিচালনা করলেন ভোট। শেষে বিকেল 5টা নাগাদ ফলতা ছাড়লেন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, আর সন্ধে 5:45 নাগাদ নিজের নির্বাচনী অফিস থেকে বেরোলেন জাহাঙ্গীর খান। দক্ষিণ 24 পরগনা একদিকে যেমন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ডায়মন্ড হারবার, ফলতা সহ বিভিন্ন জায়গায়। অন্যদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় বিশাল সংখ্যায় সে বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 7টা নাগাদ কনভয় নিয়ে বেরিয়ে পড়েন পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। ডায়মন্ড হারবার কেন্দ্রের অলিগলি ঘুরে পৌঁছে যান সিআরপিএফ এর ক্যাম্প অফিসে। সেখানে এসে পৌঁছন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। এই মুহূর্তে ডায়মন্ড হারবারে এসে পৌঁছালেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। আমরা দেখতে পাচ্ছি একেবারে সিআরপিএফ এর ডিজি জিপি সিং তিনি এসে পৌঁছেছেন এবং এসে একেবারে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সেখানে দুজনের মধ্যে বৈঠক হয়। তারপর ফের মার্কসম্যান গাড়ি সহ কনভয় নিয়ে ফলতা বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান অজয় পাল শর্মা। অন্যদিকে ফলতার সিআরপিএফ ক্যাম্পের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ফলতায় পার্টি অফিসেই বসেছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এদিন ফলতার বেনিয়াবাটি গ্রামে হুমকির মুখে পড়ে মাকে নিয়ে মোটরবাইকে চড়ে শটান পুলিশ পর্যবেক্ষকের কাছে পৌঁছে যান এক ভোটার। ভোট দিতে যায় এবং তার পরবর্তীকালে কি হয় বলছে যে বাড়িতে ঢুকলে মার্ডার হয়ে যাবে। আরো অনেক লোক ভোট দিতে পারছে না ওখানে। কোন জায়গায়? 202 204 আপনি 5 আপনি অবজারভারের সঙ্গে কথা? হ্যাঁ বলেছি। কোন গ্রাম? বেনিয়াবাটি। অভিযোগ পাওয়ার পরই অজয় পাল শর্মার নির্দেশে সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে গিয়ে বুথে তৃণমূলের 2 জন রেখে বাকিদের বের করে দেয় পুলিশ। তো এখানে পুলিশ অবজারভার এবং সিআরপিএফ যে ধরনের নোংরামি করেছে, পুষ্পা ঝুঁকেগা নেই। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। খেলা তো হবেই। ও আদমি ডর গিয়া, ও আদমি মার গিয়া। আইপিএস অফিসার অজয় পাল শর্মার বিরুদ্ধে ভোটার এবং প্রার্থীকে হুমকি দেওয়া এবং অতি সক্রিয়তার অভিযোগে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রামের এজলাসে মামলা করেন এক আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় তার শুনানি হয়নি। মঙ্গলবার রাতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করে জরুরি ভিত্তিতে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলার শুনানির আবেদন জানানো হয়, কিন্তু প্রধান বিচারপতি তা খারিজ করে দেন। সুপ্রিম কোর্টে আইপিএস অফিসার এবং নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন আদিত্য দাস নামে এক ব্যক্তি। এদিকে অস্বচ্ছ ভোট এবং ইভিএম কারচুপির অভিযোগে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেছে রাজ্য বিজেপি। কোথায় অ্যালিগেশন আছে ওটা আলাদা ম্যাটার আছে, কিন্তু যেখান থেকে আমরা সঠিক ইনফরমেশন পেয়েছি, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, আর এখন যেটা আছে এসব জায়গা যেখানে পাওয়া গেছে, যেখানে পাওয়া যাবে সব জায়গায় রিপোর্ট হবে। ফলতা নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। দেখুন, মরাল অফ দ্য স্টোরি একটা হতে পারে, সেটা হচ্ছে ডায়লগবাজি দিয়ে কিন্তু কার্যক্ষেত্রে কার্য উদ্ধার করা যায় না, অনেক ঠান্ডা মাথায় করতে হয়। 1, 2 হচ্ছে আমাদের প্রতিবাদ থাকলো যে এনকাউন্টার স্পেশালিস্ট এনে কিন্তু হয় না, তার কারণ এনকাউন্টারটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কথা। আবার পাশাপাশি তৃণমূলের দিকেও একটা তীক্ষ্ণ সমালোচনা থাকবে যে অবধারিতভাবে একজন ব্যক্তিকে এত গুরুত্ব দেয়া এবং তার ফুটেজ নিয়ে রাত্রিবেলা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো, তিনি শুনতে অস্বীকার করলে আমি বলছি কোথাও একটা
প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পেলেন না এই সিংহম অফিসার? অরূপ, শুনুন, এই অফিসারের বিরুদ্ধে আমি যতটুকু জানি যোগী সরকারই ভিজিলেন্সও বসিয়েছিল, মানে পোস্টিংয়ের বিনিময়ে অর্থের উৎকোচ নেওয়া এইসব নিয়ে। তো আমি দেখুন, আমি এখানে সিনেমার ডায়লগে যাব না, কি সিংহম কি পুষ্পা কে ঝুঁকে গানে আমার দরকার নেই। উনি তো অজয় বাবু, ওনার নাম সম্ভবত। দক্ষিণ 24 পরগনা মাটি তৃণমূলের অজেয় ঘাঁটি। অজয় বাবু যেন এটা বুঝে নেন যে আজকে আমি ইলেকশন কিন্তু সেই ঘাঁটি তো ওই সেলোটেপ মারার ছবি সঙ্গে যাচ্ছে। আমি বলি একটা বুথে দেখিয়েছেন সেলোটেপ, আমি ইলেকশন একটা বুথে হবে কেন? আমার বলতে দিন একটুখানি। আমি ইলেকশন কমিশন আজকে ওয়েবকাস্টিং করেছে সমস্ত বুথে। আজকে বিজেপি দাবি করছে গোটা বিধানসভায় রিপোলিং, কটা বুথের ওয়েবকাস্টিং দেখাতে পেরেছে ইলেকশন কমিশন? আসলে বিশ্বনাথ প্লিজ আমি বলে ক্যাচমেন্ট থেকে না আসলে ওটাকে রিপোলিং এর মধ্যে একজন ভার্সেস একজন বলে দিয়েছে। আমি সুমনদাকে বাদ দিয়েছি, 7 জন ভার্সেস একজন। ক্যাচমেন্ট এরিয়াতে বাধা দিলে ওটা রিপোলিং এর মধ্যে পড়বে। আমার বক্তব্য খুব পরিষ্কার, একটা ফলতা দখল করতে হবে। অভিষেক ব্যানার্জির কনস্টিটিউয়েন্সিতে পেনিট্রেশন বিজেপিকে করাতে হবে। তার জন্য ওই সিংহম হোক বা ওই এনকাউন্টার হোক, বাংলার মানুষ জানে এসআইআর করে অসভ্যভাবে কাদের নাম বাদ দিয়েছে। এটা দক্ষিণ 24 পরগনা ফলতা, অজয় নয়, জীবনে কি করেছে তার ফুটেজ এনে সেটা রাজনৈতিক দলের শোভা পায়। আমাদের বলতে হয়নি তো। হ্যাঁ, তোমরা আমি ব্যক্তিগত জায়গায় যেতে যেমন এনকাউন্টার তাহলে এই যে শুনুন, ভেরিফাই করেছো তো? সিংহম পোর্টটা কারা করেছে? প্রথম শুরু কারা করেছে? আপনি এক হাতে তালি বাজবেন, আপনি একটা হাত বাজালে আরেকটা। প্রথম কথা হচ্ছে যে যেভাবে এরা এতদিন ধরে চালিয়েছে, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিনা আগে এটা বুঝতে হবে। এই যে এখানে যারা 4 তারিখ যেন এটা বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ফেয়ার ভোট হয়েছে 4 তারিখ যেন অজুহাত না থাকে, এখন দুটো হাত, 4 তারিখে যেন তৃতীয় হাত না আসে, অজুহাত না আসে। পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলের তরফে দাদা এরকম চেঁচামেচি করছেন, আস্তে আস্তে কমবে, সুস্থ হবেন আশা রাখি। বিদ্যুৎজনেরা যে সমালোচনা, অজুহাতটা সব পক্ষের জন্যই প্রযোজ্য। না না, সে তো বটে, সে তো না, তাই তো বলছি। এবার অজুহাতের জায়গা নেই। 2021 এও বলেছিল ফেয়ার ভোট, ফেয়ার ভোট বলে আজকেবার দফা করে বলেছিল, তারপরে বলেছে ভোটের সময় কোনো বেনিয়ম বলেনি 2021 এ। আমরা শুধু একটা কথা বলতে চাই, বিভিন্ন জায়গায় যে ধরনের অত্যাচার হতো সেটা প্রায় শূন্যতে নামানো গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফলতা একমাত্র ব্যতিক্রমী জায়গা যেখানে কিনা আমরা দেখতে পেয়েছি। আপনার প্রশ্নই ঠিক যে একটা মেশিনেই বা কেন থাকবে। আমি বলছি রাজ্য বিজেপির এই লিস্টে দীর্ঘ তালিকা, বুথ ধরে ধরে প্রায় গোটা কেন্দ্রে তারা রিপোল চাইছে। কিন্তু আমার ইস্যু হচ্ছে যে ধরে নিন যে ফুটেজটা দেখা গেছে সেটা জেনুইন হলে গণতন্ত্রের লজ্জা। একটা বিরোধী প্রার্থীর, বিজেপি প্রার্থীর গত লোকসভা নির্বাচন 2024-এ এই কেন্দ্রে 90% ভোট একটা দল পেতে পারে। 90% ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছে। সেলোটেপ না মারলে, সেলোটেপ মেরে করেছে এই অভিযোগটা তখন যে পার্টি ছিল বিরোধী পার্টি, অমিত শাহ তার আগে কাহানি মে একটু টুইস্ট। এই অজয় পাল শর্মা শোনা গেল তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কালকে নাকি সেই নিয়ে প্রচুর লেখালেখি অবধি শুরু হয়ে গেল। আমি সকালেই বলেছিলাম যে অভিযোগ আমরা সেইভাবেই দেখি। আমার শুধু মনে পড়ে গেল, দেখুন সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, আমরা তো জানি না। একটু ফ্ল্যাশব্যাকে যাই। এবিপি আনন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং পরের পর এইরকম শো হচ্ছে। সালটা হচ্ছে 2008, পঞ্চায়েত নির্বাচনে সেই কেন্দ্রীয় বাহিনী এলো। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে ভোটের দিন সিআরপিএফের তৎকালীন ডিআইজি অলোক রাজ, সেই অলোক রাজের সঙ্গে একেবারে সরাসরি লক্ষণ শেঠের বাদানুবাদ ক্যামেরায় ধরা পড়ল। আমার অদ্ভুতভাবে মনে পড়ে গেল কিভাবে, ইতিহাসের পুনরাবৃত্তি বলবো না, অলোক রাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হলো নন্দীগ্রাম থানায়। একেবারে সরাসরি লক্ষণ শেঠকে ফোন করলেন অলোক রাজ, বললেন যে আমি আমার কাজ করতে এসেছি, মানুষকে নিরাপত্তা দিতে এসেছি, কেন এই মিথ্যে শ্লীলতাহানির এফআইআর করা হয়েছে আমার বিরুদ্ধে। আমি বলছি আর্কাইভ অনেক কিছু ওই সমুদ্রের মতো মাঝে মাঝে জানেন তো ফিরিয়ে দেয়। আমি দ্রুত একবার 2026 থেকে আপনাদের সবাইকে
2008-এ নিয়ে যাব, ঠিক এই রকম কেন্দ্রীয় বাহিনীর একজন সিনিয়র অফিসারকে নিয়ে ঠিক কী হয়েছিল সেই সংলাপ আমাদের ক্যামেরা থেকে খুব অল্প সময় তার মধ্যে একটু দেখিয়ে দিই। But why this false FIR against me? No, why, Mr. Seth, why this false FIR against me? Do you think that I am such type of person that I will go and molest a lady? No, but why this type of allegation? You are a member of parliament. I respect you. You are a member of parliament. No, I am not exceeding my limit. Please. I am not exceeding my limit, sir. I am not exceeding my limit. You are trying to pressurize me and blackmail me. You must maintain some courtesy. I ran to you. You handed over the telephone to... No, sir. I was busy doing something. I am taking your call. You tried. Had I not wanted to talk to you... No. When I ran to you... You tried on... No, but I am also very hurt, sir. I am also very hurt that there is a false FIR against me. Why? I am not working under district administration. Let it be very, very clear. That is okay. That I know. But I am working as a team, I am telling you. I am working as a team with the district administration. But I am very, very hurt with this false FIR. Very, very hurt, I am telling you. And I am telling you, sir, I will go to the Honorable Court and I will ask the court to interfere in this and have a CBI inquiry or a judicial inquiry into this. Why a false FIR has been registered against me? তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায়। দেখুন, মাঝে মাঝে না রাষ্ট্রশক্তি আমি খুব ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায়। আচ্ছা, খাকি উর্দি বনাম রাষ্ট্রশক্তি বললে কি সেটা ব্যাকরণগত ভুল হবে, নাকি খাকি উর্দি বনাম রাজনৈতিক শক্তি বা শাসক শক্তি বলা ভালো? কিছু আমাদের কি মনে করে এই একই অ্যালিগেশন দিয়ে আমাদের প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, এই সেই ফলতা, এই একই রকম অ্যালিগেশন একদম নিরঞ্জনকে একই অ্যালিগেশন একই জায়গা একই রকম ভাবে ঢুকতে দেওয়া হয়নি। বোধহয় ওই সময় লক্ষণ শেঠ যা করেছিলেন সেটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন এদের, এবং তারপরে একই রকম ভাবে তৃণমূল সেটা ব্যবহার করেছিল আমাদের বিরুদ্ধে। মূল বিষয়টা হচ্ছে শাসকের চরিত্র তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে জিতলেও একই থাকে, সেই জন্যই তো গণতন্ত্রের শাসক পরিবর্তনের কথা বলা হয়। দ্বিতীয়, একটা সার্বিক গণতন্ত্র যখন থাকে তখন সেইখানে একজন মানুষ হঠাৎ করে এসে তাকে দেখানো হচ্ছে এমনভাবে তিনিই সব কিছু রক্ষা করছেন, এমন তো নয়। অর্থাৎ একজন অধ্যাপক একটা পরীক্ষার প্রশ্ন করে হঠাৎ করে টেলিভিশনের সামনে এসে বললেন কি দারুণ একটা প্রশ্ন করে ফেললাম এবং ছাত্ররা কেমন উত্তর দেবে দেখো, এইরকমভাবে হয় না। ফলে এই যে একজন মানুষকে এনে একটা অঞ্চলে গিয়ে এবং তার বিরুদ্ধে তৃণমূলের একজন নেতা বলছেন, এই গোটা জিনিসটায় দুদিক থেকেই সংসদীয় গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে। এই গণতন্ত্র আমরা চাই না। আমি বলছি যে একটা বিধানসভা কেন্দ্র যদি ধরা যায় তো দু একটা কম বেশি 300 মতো বুথ থাকে। তো 300 মতো বুথে যে রাজনৈতিক দলের যে পেশি শক্তি আছে সেটা একদিনে বাইরে থেকে এসে যতই ফোর্স লাগান ভাঙা সম্ভব। একদম বাস্তব সত্য। আমি এখান থেকে আমি একটা কথা বলি যে আপনারা এতক্ষণ ধরে বলছেন না, এই যে ঘাঁটি, দুর্গ, ব্যারিকেড ইত্যাদি এই শব্দগুলো আমরা বহুবার শুনেছি। দেখবেন ঘাঁটি এই যে ভেঙে গেছে, যেটা তোমার মানে ব্যাপারটা হচ্ছে কথা বলতে দাও ভাই, এখানে গণতন্ত্র রাখো, ওখানে না ফলতায় না খুন করে দাও। ওই যে ঘাঁটি আর দুর্গ মানেই হচ্ছে কি বলুন তো, এটি যখন সরকার বদলাবে ওটা অন্য দলের ঘাঁটি হয়ে যাবে, তখন আর বিরোধী শূন্য করে। এই ঘাঁটি দুর্গগুলোকে আপনি লক্ষ্য করে দেখুন, আরামবাগ, খানাকুল, ফলতা, আমি বলছি শুধু দুর্গ দেখেছি, দুর্গ ভাঙতেও দেখেছি। কেশপুরে একসময় ঢুকতে গেলে পার্টি অফিসে পারমিশন নিতে হতো। আপনাকে এই যে বলছে না একটু আগে যে ফলতার বিষয়, এই যে জগন্নাথপুর, আমি একটু আগে বলছিলাম বেলসিং 1, বেলসিং 2, এসব জায়গায় আপনি বলছেন কি ভোটার কার্ড নিয়ে নেওয়া হয় 1 মাস আগে থেকে, ভোটার কার্ডগুলো জমা রাখা হয়, আর তারপরে গত নির্বাচনে ক্যামেরার সামনে বলছিলেন 100 দিনের কাজের কার্ড জমা রাখা হয়। আপনি ভাই রাস্তা তুলে নিয়ে ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হবে। আমি বলছি, আমি দ্রুত একবার আবার বিষয় ফিরবো। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে যে 4 মে কার মাথায় বাজ পড়বে আর কে জয়ের হাসি আসবে, সে তো আবার বলছি আপনারা ইভিএম খোলা হলে সেই রায় দেবেন আপনারা। আর যে অসংখ্য মানুষ এই মানে আজকের এই গণতন্ত্রের উৎসবে সাড়া দিয়েছেন তাদের কুর্নিশ। কিন্তু আমি আবার
বেশ কিছু সকাল থেকে ভোর থেকে নজিরবিহীন ঘটনা দেখতে পাচ্ছি না আজকে? তো আরেকটা নজিরবিহীন, দেখুন আমি 84 সাল দেখিনি, আমি ক্লাস 2-তে পড়ি। আমার একজন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 84 সালেও ওই সকাল 7টার সময় বেরিয়েছিলেন, আমি দেখিনি। কিন্তু আমি যবে সাংবাদিকতায় এসেছি, যবে মমতা বেট করেছি, এবং তখন সব সময় 3টে, 3:30, অনেক সময় 3:45, 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তার নির্বাচনের রুটিন, যে একটা বা দুটো বিরোধী নেত্রী থাকার সময় 2-3টে বুথ মাস্ট ছিল যেখান থেকে কমপ্লেন সব থেকে বেশি পেতেন, সেটা দিয়ে তারপর মিত্র ইনস্টিটিউশনে তিনি ভোট দিতে চলে আসতেন। আজকে আবার একটা নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো পশ্চিমবঙ্গ। সকাল 7টার সময় মুখ্যমন্ত্রী বেরিয়ে চেতলায় গেলেন, বুথে বুথে বসলেন, ইনফ্যাক্ট ভবানীপুরের বুথে বসলেন। এই ছবি সাংবাদিকতার আমার অভিজ্ঞতায় আমি এই প্রথম দেখলাম। আপনাদের আরেকবার দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের ने तो लोकतंत्र को पूरा 12টা बजा दिया। গতবার বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম, আর এবারের ভরকেন্দ্র ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে দিনভর উত্তেজনা, নজিরবিহীন নানা ছবি। ওনাদের সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোটার টেররিজম করছে এলাকায়। উনি আজকে মুখ্যমন্ত্রী নন, উনি আজকে প্রার্থী। এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। শাসক যেন বিরোধী, আর বিরোধী যেন শাসক। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 2.5 দশক ধরে রাজ্যবাসী দেখেছেন ভোটের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে, তিনি ভোটের দিন সকাল সকাল রাস্তায়। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। কিন্তু কার্যত এতদিনের এই রেওয়াজ ভাঙতে হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? নির্বাচনে মানে বুঝতে হবে যারা কমপ্লেন করে তারা কোথাও তাদের মেশিনারি কাজ করছে না বলেই কমপ্লেনটা করছে। রাজ্যে এত মানুষ ভোট দিচ্ছে, ওনার যখন উনি ক্ষমতা এলেন তখনও এত মানুষ ভোট দেয়নি, এবারে দিল, তারা কি উন্মাদনার ভিত্তিতে দিল, এইটা ওনাকে কিন্তু যথেষ্ট ওনার উপরে ওনার উপর চাপ পড়ছে। এতদিন রাজ্যে যে কোনো ভোট হলেই বিরোধীরা কারচুপি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলত। আর বুধবার এমন এক ভোট দেখল রাজ্যবাসী, যা দেখে খোদ তৃণমূল নেত্রীর গলায় উল্টো সুর। ये क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। इंटेंशन इज वेरी क्लियर दैट बीजेपी वांट्स दैट फोर्सफुली टू रिग द इलेक्शन। আমার মার্জিন খুব বড় হবে এবং 77 নম্বর ওয়ার্ড ছাড়া বাকি 8টা ওয়ার্ডে আমার লিড থাকবে। ঘড়ির কাঁটায় সকাল 7:15 চেতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে থাকেন প্রায় ঘণ্টাখানেক। ভোটারদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে। আমি 5, 6, 7টা বুথ ঘুরেছি। এটা হতাশার বসা। ऐसे वोट कभी होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा 12টা बजा दिया। খুশ মেজাজে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। দিন শুরু করলেন মন্দিরে পুজো দিয়ে, বুথে বুথে ঘুরলেন, ক্যাম্পে বসলেন। হেরে যাবে বিপুল ভোটে হারবে। সব হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসছে না, টিকাওয়ালা লোক। সকালে ভোট পরিদর্শনে গিয়ে প্রায় একই জায়গায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সাময়িক উত্তেজনা তৈরি হয়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অরূপ, কিসের ইন্ডিকেশন? তো নজিরবিহীন ছবি। দেখুন, দুটো জিনিস আপনাদের চ্যানেলেই, আপনাদের পোর্টালেই দেখলাম, শুভেন্দু অধিকারী নাকি ভবানীপুরে রিপোল চেয়েছেন বেশ কয়েকটি জায়গা। আমি জানি না, সত্যি মিথ্যে জানি না, আমি আপনাদের পোর্টালেও দেখলাম। যাই হোক, সেটা অন্য কথা। দিনের শেষে ওই যে বলে না, যার শেষ ভালো তার সব ভালো, দিনের শেষে সারাদিন শুভেন্দু অধিকারী তৃণমূলের ওটাই বলতে চাইছি। দিনের শেষে শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। দিনের শেষে তৃণমূলের ক্যাম্পে গিয়ে শুভেন্দু অধিকারী ঠান্ডা পানিয়ে চুমুক দিতে দিতে বলছেন যে এইসব তো টেম্পোরারি ফ্ল্যাগ ট্যাগ গুলো। আমি জানি না ওনার পজিশনটা বিজেপিতে টেম্পোরারি কিনা, বিজেপিতে টেম্পোরারি কিনা, কারণ এখানে ভবানীপুরে যখন 30,000 40,000 ভোটে হারবে, তারপর শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাবে তৃণমূলে। যে পরিবেশের কথা বলা হচ্ছে দিনের শেষে, সেই পরিবেশটা তো সারা ভারতে চলে সুমনদা। শুধু পশ্চিমবঙ্গেই শুধু আমরা শান্তি কি, কাকে গুলি করব, কাকে মারবো ইত্যাদি প্রভৃতি, এটা তো ঠিক নয়। এরমই তো হওয়া উচিত। দিনের শেষে
যাই হোক না কেন, আমার তো চোখে পড়ে, আমরা তো আমি জানি না, আমি এখনো জানি না, কেননা অরূপদা কে আমি সম্মান করি, তৃণমূলের মধ্যে এগিয়ে থাকা নেতাদের মধ্যে একজন অরূপদা। যে জিনিস আমরাও অনেক সময় জানতে পারি না, অরূপদারা আগে জানে। তারপরে কিছু মেলে না, সেটা আলাদা কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাই তো হওয়া উচিত। আর রাজনৈতিক অস্পৃশ্যতায় ভুগবো কেন? অরূপদা তৃণমূল করে বলে, কিংবা সৌম্যদা কংগ্রেসে আছে বলে, বা অন্য কোনো দলের যদি কেউ থাকে, আমি কথা বলবো না, আমি তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেবেন। কিন্তু কথাটা হচ্ছে যে সেটা তো এটাও ভালো লাগতো যে আজকে মুখোমুখি এক বুথে মানে 20 হাতের মধ্যে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুপক্ষই এসে একটা সৌজন্য বিনিময় হবে না। আমরা এই জায়গাটা, এই যে বাঙালিত্ব, বাঙালিয়ানা, ভদ্রলোক বাঙালির যে অস্মিতা, সেটা আমাদের ফিরিয়ে আনতেই হবে সুমনদা, অ্যাট এনি কস্ট। এতে কাউকে ঝুঁকতে হবে। পুষ্পা ঝুঁকে নেই বলে ওইসব বলে বাঙালিদের ব্যাপারটা এভাবেই। কিন্তু যে যারা সভ্যতা, ভদ্রতা, বাঙালিকে মানুষ চেনে কেন? এইগুলোর জন্যই চেনে, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষার প্রতি আকর্ষণ, এই জন্যই তো মানুষ চেনে। ব্যাপারটা এটা তো হওয়া উচিত। দ্বিতীয়ত একটা ছোট কথা বলে শেষ করি, যদিও কথাটা খুব বড় কথা। একবার দিল্লিতে আমাদের যিনি একজন নেতা এবং আমাদের দর্শনের যিনি প্রবক্তা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দীনদয়াল উপাধ্যায়জিকে, যে আপনারা এরকম ভাবে বলেন সবাই আসতে পারে, আমরা বলি, উনি বলেছিলেন আজকে আমি জনসঙ্গী, কালকে আপনি জনসঙ্গী। তো আমাদের উল্টো দিকে যারা আছে, তো বিচার একটা ভাবনার সঙ্গে একটা ভাবনার লড়াই, রাজনীতি মানে তো তাই আমরা জানি, আমরা আমাদের ভাবনাকে উল্টো দিকে পৌঁছে দেবো, এটাই তো স্বাভাবিক। আমার জাস্ট একটা ছোট্ট কথা বলা, এতক্ষণ ধরে আলোচনা শুনছি, যে বারবার শুনছি বাঙালি অস্মিতা, হ্যান ত্যান, অনেক কিছু আমরা শুনি। তো বাঙালি আনা কতটা আমাদের রাজ্যে বর্তমান সরকার রেখেছেন, সেটা আমরা বাঙালিরা বুঝতে পারছি, এবং বাঙালির গর্ব কী করে গৌরব বাড়াচ্ছেন সেটাও দেখতে পাচ্ছি, স্মরণী ধরণী হয়ে যায়। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি, আমি খুব নিরপেক্ষভাবে বলছি, যদি আমরা খেয়াল করি, আমি যদি ইউসুফ পাঠান, সমস্যা, শত্রুঘ্ন সিনহাকে এই রাজ্যে কারা এমপি ইলেকশনে দাঁড় করিয়েছিল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এবারের এই বিধানসভা আমি তো দেখিনি যে শাসক দলের বিরোধী পক্ষ, যারা মেইন বিরোধী পক্ষ, তারা কোনো অবাঙালিকে মানে বাইরে থেকে এনে প্রার্থী দাঁড় করেছেন, এটা কিন্তু আমরা দেখিনি। আমি বলছি ভোট হয়ে গেছে, দেখুন দিনের শেষে সব পক্ষ হাসি মুখে একে অন্যের ক্যাম্প অফিসে গিয়ে রাস্তায় দেখা হলে অন্তত কোল্ড ড্রিঙ্কস খাবেন। বাঙালির সৌজন্য, বাঙালির কেন, যে কোনো সুস্থ মানুষের সভ্য সমাজের নীতি সেই কথা বলে। আমি বলছি অনেক তো হলো হিংসা, কাটাকাটি, মারামারি, একটা ভোট পেলাম যেখানে অন্তত লাশ পড়েনি, অন্তত বোমার আওয়াজ শোনা যায়নি, এবং মুহুর্মুহু বিশ্বনাথ চক্রবর্তী বা শুভময়দাকে শিউরে উঠতে হয়নি স্টুডিওতে বসে গোটা দিন ধরে। আমি বলছি একটা তো শুভ সংকেত, শুভ সূচনা কিছুর তো হতে পারে। আমি ঠিক এইখানে যেহেতু আগেরটা মুখ্যমন্ত্রীর পার্সপেক্টিভ থেকে প্রতিবেদনটা রাখলাম, আমার পরের প্রতিবেদনটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পার্সপেক্টিভ থেকে তার গোটা দিনটা। আবার বলছি, এটাও নানা অর্থে নজিরবিহীন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শেষ দফার ভোটে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র ভবানীপুর। বুথে বুথে ঘোরার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানকার ভোটার, সেই মিত্র ইনস্টিটিউশনে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। মিত্র ইনস্টিটিউশন, এখানে আমি জিতবো, মমতা ব্যানার্জি যে বুথে ভোট দেবে সে বুথে আমি লিড নেব। এরপর হেঁটেই হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডের সংযোগস্থলে জয়হিন্দ ভবন পোলিং বুথের সামনে যান শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছতেই শুরু হয় তৃণমূল সমর্থকদের স্লোগান। নিরাপত্তা রক্ষীরা সরিয়ে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, যদিও শুভেন্দু অধিকারী একাধিকবার কথা বলতে যাওয়ার চেষ্টা করেন। বাহিনীর সঙ্গে দৌড়তে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও। ঘটনাস্থল থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजिए, मेरा ऊपर हमला कर रहा है। हाँ, जय हिंद भवन, मैं यहाँ हूँ, आप भेजिए। কোনো আক্রমণ হয়নি, মিথ্যা কথা বলছেন, একদম মিথ্যা কথা। শুভেন্দু অধিকারী অভিযোগ জানানোর একটু পরেই এলাকায় চলে আসে কেন্দ্রীয় বাহিনী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করছে কেন্দ্রীয় বাহিনী জয় হিন্দ ভবনের সামনে।
এলাকার দখল নেয় বিশাল পুলিশ ফোর্স। আমরা ছবি দেখতে পাচ্ছি, পুলিশ তৎপর হয়ে উঠেছে, পুলিশ তৎপর হয়ে উঠেছে, পুলিশ তৎপর হয়ে উঠেছে। পুলিশ এদিক থেকে এখানকার লোকজনদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। lot of police personnel were roaming around and we will take care that nothing happens. 100% totally under control. কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল ওখানে, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। উস্কাত ছিল, আমিও পেশেন্সলি অ্যালাউ করছিলাম 10 মিনিট 15 মিনিট, তারপরে তাড়া করে এই কালীঘাটের নালাতে ফেলে দিয়েছে। CRPF cannot torture like this. They should secure the border. Instead of secure the border, they are securing one political party. এদিন বিকেলে ভবানীপুর কেন্দ্রের একবালপুর রোডে একসঙ্গে বুথ পরিদর্শনে গেলে শুভেন্দু অধিকারী ও রাকেশ সিংকে ঘিরে ফের বিক্ষোভ দেখায় তৃণমূল। হাতি চলে বাজার, কুত্তা ভুঁকে হাজার। এর কিছুক্ষণের মধ্যে দিয়েই সেই রাস্তা দিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তবে তার আগেই এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ কেন্দ্রীয় বাহিনী। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।